নমস্কার, আমি দীপান্বিতা। ভয়ের অনুভূতিতে সকলকে জানাই স্বাগত। হ্যাঁ, একটু লেট হয়ে গেছে কিছুদিন, কারণ জানো তো, তোমাদের জন্য আজকে একটা গল্প নয়, নিয়ে এসেছি তিনটে স্টোরি। সেই জন্য একটু ডিলে হয়েছিল। আগের ভিডিওগুলোতে যখনই আমি সুন্দরবন নিয়ে কোনো এপিসোড করেছি, তোমরা বাম্পার ভালোবাসা দিয়েছো। তো তাই জন্য এবারও সুন্দরবনের উপরেই একটা এপিসোড করার ইচ্ছা আছে। স্টার্ট করছি। তিনটে গল্প আছে আজকে, মন দিয়ে শুনবে। মিডিলেরটা কিন্তু বেশ ভয়ের, তো একেবারে সময় নষ্ট না করে আমার গল্পগুলো শুরু করব। কিন্তু তার আগে বলে দিই, যারা আমার চ্যানেলে আজকে নতুন, অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দেবে সত্যিকারের ভূতের গল্প শোনার জন্য। আর যদি আমাকে ভালো লেগে থাকে, আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে, কিন্তু অবশ্যই লাইক করে যাবে। আর তোমাদের কাছেও যদি ভয়ানক সত্য কোনো ভৌতিক ঘটনা থাকে, তাহলে নিচে যাওয়া নাম্বারে আমাকে পাঠাতে ভুলো না। চলো, আর একদম বেশি কথা বাড়াবো না, সঙ্গে সঙ্গে গল্পে যাই। আজ যেই ঘটনাটা সবার প্রথমে বলবো বলে এসেছি, সেটা হলো, আমাকে একজন স্যার পড়াতেন। তার বাড়ি সুন্দরবন, ঠিক আছে, সুন্দরবনের বাসন্তী। তা উনি আমায় বেশ কিছু বছর পড়িয়েছিলেন। এবং ওনার যখন আর কি বাবা খুব অসুস্থ, উনি ছেলে বউ সকলকে নিয়ে কলকাতায় থাকলেও যখন বাড়ি থেকে কেউ অসুস্থ হয় বা যে কোনো অকেশন পারপাস, উনি নিজের বাড়িতে যেত। এবং গেলে পরে তোমার অন্তত পক্ষে 15 থেকে 20 দিনের কমে কিন্তু আসতো না। তা ওই স্যারের বিষয়ে একটু বলে নিই। উনি আমাদেরকে নর্মাল টিউশন দিলেও উনি কিন্তু ডাক্তারির মানে এমবিবিএস না, বাট ডাক্তারির জেনুইন জেনারেল যে সমস্ত চিকিৎসাপাতি উনি কিন্তু করতেন, এবং ওর বিষয়ে পড়াশোনাও দীর্ঘদিন ধরে চালিয়ে আসছিলেন। তো মোটামুটি গ্রামের ক্ষেত্রে গ্রামের লোকরা তো অতটা ডিটেলসে বোঝে না। তো ওদের কাছে হলো কি, উনি ডাক্তার, ওদের কাছে হলো ডাক্তার, কারণ উনি স্যালাইন দিতে পারে, উনি অক্সিজেন মাস্ক দিতে পারেন। তো টুকটাক ওষুধ টষুধ দেয় যাতে লোক ঠিক হয়ে যায়। তো গোদা বাংলায় যাকে হাতুড়ি ডাক্তার বলে। তো যাই হোক, স্যাররা নিজেদের বাড়িতে যায় বাসন্তীতে, যেটা এক্স্যাক্ট লোকেশন আমি জানি না, বাসন্তীতে এইটুকুনি জানি। আর সুন্দরবন যারা গেছো বা যারা যাওনি, বা এর আগের ভিডিওগুলো যারা দেখোনি, তাদের জন্য বলে রাখি, সুন্দরবন হচ্ছে আমাদের পশ্চিমবাংলায় সাগরের উপরে ছোট ছোট বেশ কিছু দ্বীপ সমূহ। ওখানে যে সমস্ত দ্বীপ আছে, তার 80% দ্বীপেই কিন্তু মানুষ থাকে না। সেখানে বাঘ সংরক্ষণ করা হয়, এছাড়াও বিভিন্ন বন্য পশু, কুমির, ওগুলো ওখানে সংরক্ষণও করা হয়। শুধুমাত্র পশুদের ক্ষেত্রে না, সুন্দরবনের এক একটা দ্বীপ এতটাই হন্টেড যে ওর পাশ থেকে মানে কোনো রকম নৌকা চলাচল করে না। আর ওটা হলো প্রচুর নদী ওখানে মোহনায় মিশেছে, সাগরের সাথে মিশতে এসেছে, এবং যার কারণে ওই চড়ায় বিভিন্ন দ্বীপ সৃষ্টি হয়েছে। আর সুন্দরবনে যারা বাস করে, তাদের জীবন কিন্তু আমাদের মতো এতটা সহজও নয়। কারণ ওদের কাছে একটা দ্বীপের মধ্যে যদি ওদের বাড়ি থাকে, পাড়া থাকে, তো নৌকা করে অন্য দ্বীপে যেতে হয় ওদের। ধরো ডাক্তার দেখাতে হোক। ইনফ্যাক্ট আমি তো শুনেছি, আমার বাড়ির কাছে একজন ভদ্রমহিলা আছেন, ওনার বাপের বাড়ি সুন্দরবনে। ওদের চুল কাটানোর জন্য, নর্মাল সেলুন দোকানে যে ছেলেরা চুল দাড়ি কাটে, সেইটার জন্য ওদের নৌকা করে প্রায় তোমার 1 ঘন্টা নদীর ওপারে যেতে হয়, দেন গিয়ে চুল কাটে আসতে পারে। তো যাই হোক, আর ওখানকার বেশিরভাগ মানুষ কৃষিকাজের সাথে যুক্ত, নয়তো, এবং আয়লা হওয়ার পর ওখানে কৃষিকাজ খুবই দুর্বল হয়ে পড়েছে। তো বিরাট সংখ্যক মানুষ আর কি মধু, কাঠ সংরক্ষণের জন্য, আর কাঁকড়া সংরক্ষণ বলছি, কালেক্ট করার জন্য কিন্তু সুন্দরবনের গভীর অরণ্যে যায়। এইটা আমি বললাম, এটা গল্পের সাথে যুক্ত না, কিন্তু সুন্দরবন সম্পর্কে সবাই জানো, কিন্তু তবু আমি একটা মানে একটা ধারণা তোমাদের দিয়ে দিলাম। তো যাই হোক, এই স্যার ওখানে যায়, এবং 10-15 দিন থাকার পর একদিন সন্ধ্যাবেলা দুজন লোক আসে। ওরা নদীর ওপার থেকে এসছিল, মানে যেই দ্বীপে স্যারদের বাড়ি সেই দ্বীপে না, অন্য পার থেকে এসছিল। এবং এসে ভীষণভাবে কাতরভাবে অনুরোধ করে যে ওনাদের মা আর কি পড়ে গিয়ে মাথা ফেটে যায়, হসপিটালে নিয়ে যাওয়া হয়। এবং হসপিটাল থেকে আসার পর থেকে ওনার না প্রচণ্ড পরিমাণে পায়খানা বমি শুরু হয়েছে, এবং ওদের পক্ষে সম্ভব না আবার এই টাইমে ওই হসপিটালে আবার নিয়ে যাওয়া। তো ওরা কোথাও থেকে জানতে পেরেছে যে শহর কলকাতা থেকে একজন ডাক্তার এসেছে,
খুব ইজিলি যে স্যালাইনের বোতলগুলো হয় উনি ওগুলো মানে দিতে পারে আর কি, অ্যারেঞ্জ করতে পারে। তো যাই হোক, ডাক্তাররা ওইগুলো দিয়েই পাঠিয়েছিল যে যদি বাড়িতে গিয়ে কোনো রকম প্রবলেম হয় তোমরা কিন্তু এগুলো কানেক্ট করে দিও। তো তো যাই হোক, ওরা এসেছে, কিন্তু ওই ওদের গ্রামে, ওদের যে দ্বীপপুঞ্জে, ওখানে কিন্তু সেই রকম কেউ ডাক্তার ছিল না যে এইগুলো কানেক্ট করে রুগীর সাথে দিতে পারে। তা ওরাই কোথাও দিয়ে খবর পায় যে বাসন্তীতে যেই ভদ্রলোকের বাড়ি, ওখানে ওনার ছেলে কলকাতায় থাকেন, সে এসেছে, সে এই সমস্ত কিছু পারে। তো ওরা ভীষণভাবে কাকুতি মিনতি করতে থাকে যে প্লিজ দাদা চলুন। তা আমার স্যারও আর কি যায়, ওদের সাথেই যায়, বেরোয় নৌকা করে নিজে। আর সব সময় মাঝির যে দরকার পড়ে তাও না, কারণ ওরা নদীর জলেই, মানে নদীর পাশেই সবাই বড় হচ্ছে, সকলে মোটামুটি নৌকা চালাতে অভ্যস্ত। তা ওরা নিজেদের একটা পার্সোনাল নৌকাই নিয়ে এসেছিল, তা ওটা করে ওরা যায়, রওনা দেয়। আর স্যারও খুব এক্সাইটেড, যেহেতু বহুদিন হয়ে গেছে উনি গ্রামের থেকে দূরে রয়েছে, কলকাতায় রয়েছে, তো ওনারও নৌকা চালাতেও বেশ ভালো লাগে, আর রাতের পরিবেশে তা আরও মনোরম একটা ওনার ভালো ফিল হচ্ছিল। যাই হোক, উনি ওই 6টা 6:30টায় বেরিয়েছে, যেহেতু শীতের সময়, তো 6টা 6:30 মানে অন্ধকার, বেরোয়, চিকিৎসা করে এবং সমস্তটা মিটিয়ে আস্তে আস্তে, মানে বেরোতে বেরোতে প্রায় প্রায় তোমার ধরো ওই 9টা মতো বেজে গেছিলো। এবার আমি বলে দিই, উনি যখন বাড়ি থেকে বেরোচ্ছে তখন রাত পাচ্ছে 9টা। যাওয়ার সময় ওরা যেই পথে গেছিল, সেটা যেহেতু রুগী অসুস্থ এবং সন্ধ্যার টাইম, অতটা চিন্তা ভাবনার ব্যাপার নেই, তো ওরা কিন্তু একটা কবরস্থানের পাশ থেকে গেছিলো, ঠিক আছে। আর কবরস্থানটা কীরকম ধরনের তোমাদের বলে দিচ্ছি। ওপেন কবরস্থান যেটাকে বলে, যেখানে ধরো কেউ মারা গেলে একটা হয়তো ছোট সুপারি গাছ বা কেউ তোমার বাঁশ গাছ বা যে কোনো ফুল গাছ বসিয়ে দিয়ে যায়, কোনো বাউন্ডারি ঘেরা নেই, কোনো সেরকম তামঝাম নেই। কেউ যদি বলে না দেয় যে ওটা একটা কবরস্থান, তো কারোর পক্ষে সম্ভবই না বোঝা ওটা একটা কোনো কবরস্থান বলে। তো যাই হোক, রিটার্ন যখন ওরা আসছে, তা স্যার, ওরা দেখছে যে ওই দুটো রাস্তা এরকম গেছে, তো ওরা অন্য একটা রাস্তা দিয়ে, যেই রাস্তা দিয়ে এসছে সেই রাস্তা দিয়ে না, অন্য রাস্তা দিয়ে যাওয়ার জন্য যাচ্ছে আর কি। তো ওরা, স্যার তখন বলছে, আরে এই রাস্তা দিয়ে যাচ্ছে, ওই রাস্তা দিয়ে তো চলে যেতে পারি, যেটা দিয়ে এসেছি, বেশ তাড়াতাড়ি চলে এলাম। বলছে না না ডাক্তারবাবু, ওই রাস্তা দিয়ে একটু সমস্যা আছে রাত্রের এই 8টা 9টার পর, তো যাওয়ার দরকার নেই, আমরা একটু ঘুরপথেই যাই না, কোনো অসুবিধা নেই। এবার স্যার তো নাচর বান্দা, এমনিতে একটু শহরের হাওয়া লেগেছে, তার উপরে এই সমস্ত কিছু একেবারে উনি বিশ্বাস করে না। তো বলছে না, আমি ওই রাস্তা থেকেই যাব। তো অনেক রিকোয়েস্ট করার পর যখন ভদ্রলোক কোনো মানে শুনছে না, তখন ওরা বাধ্য হলো ওনাকে ওই কবরস্থানের পাশ থেকে নিয়ে যেতে। যখন যাচ্ছে, যেতে যেতে আমরা কি দেখেছি, নর্মাল ক্ষেত্রে দেখেছি যে একসাথে অনেক কুকুর, কুকুরের কোনো এলাকায় গেলে যেখানে অনেক কুকুর রয়েছে, যখন তুমি যাবে কুকুরগুলো ঘেউ ঘেউ করে যে তোমরা এখানে এসো না বা কিছু। কিন্তু কখনো কোথাও কি খেয়াল করেছো, আমি তো আমার এই 30 বছরের জীবনে দেখিনি যে বিড়াল সেম ওই জিনিসটা করছে, ম্যাও ম্যাও করছে, যাতে তোমরা ওই রাস্তা দিয়ে যেও না। একসাথে কম করে হলো 25-30টা বিড়াল ওদেরকে ঘিরে ধরে তারস্বরে ওদের মানে কোনো কিছু থেকে ওয়ার্ন করার জন্য যেরকম চিৎকার চেঁচামেচি করে, ঠিক সেরকমভাবে চিৎকার চেঁচামেচি করছে। তো ওরা তখন ও বাকি যে লোকজন ছিল তারা বলছে, দেখেছেন আমি বলেছিলাম যে এইখানটা খুব একটা ভালো না বা সুবিধার নয়, আপনারা প্লিজ এখান থেকে ওই রাস্তায় চলুন। তো উনি বলছে, না এত দূর হেঁটে এসেছি, আর যাওয়ার প্রশ্নই হয় না, নদীর পার তো দেখাই যাচ্ছে, আমি চলে যাবো, তোমাদের অসুবিধা থাকলে তোমরা চলে যাও। তো যাই হোক, ওনাকে মানে এত বড় উপকার করেছে, ওখানে ও ছেড়ে দিয়ে তো আর যাওয়া যায় না। তো যাই হোক, ওনাকে সাথে করে নিয়ে বিড়াল টিড়ালকে ইগনোর করে আর কি নদীর পাড়ে গেছে। তাই এবার ওরা বলছে চলুন না, আমরা দিয়ে আসছি ওপার। তো উনি তো একদম নারাজ যে না, আমি এক্সপিরিয়েন্স অনেক দিনের আমার নৌকা চালানোর, প্রথম কথা। আর দ্বিতীয় কথা, উনি না খুব বাঁশি বাজাতে ভালোবাসতেন। তা ছেলেবেলা থেকেই ওরকম ওদেরও পার্সোনালি নৌকা টৌকা ছিল, তা ওরা ওরকম নৌকা নিয়ে রাত্রেবেলা উনি বেরিয়ে পড়তেন, বাঁশি বাজিয়ে বাজিয়ে নদীতে ঘুরতেন। তো যাই হোক, বললো তোমরা কোনো চিন্তা করো না, আমি চলে যাব, আর পাড়েই নৌকা বেঁধে রাখবো, পরদিন তোমরা বা আমাদের বাড়ি থেকে কেউ এসে তোমাদের ঘাটে দিয়ে যাবে। তো ঠিক আছে, এরকমই কথা।
যেমন কথা তেমনি কাজ। ওরা চলে গেল, উনি নৌকা নিয়ে বেরিয়ে পড়েছে। নৌকা নিয়ে যাচ্ছে যাচ্ছে উনি হঠাৎ দেখতে পাচ্ছে কিছু কুকুর, হঠাৎ করে কিছু কুকুর। আর নৌকা তো একেবারে নদীর মাছ থেকে নিয়ে যায় না, ছোট ছোট ডিঙি তো একেবারে নদীর পাড়ের গা ঘেঁষে ঘেঁষে যায়। তো হঠাৎ করে দেখতে পায় বেশ কিছু কুকুর ওনার নৌকার দিকে মুখ করে ঘেঘো ঘেঘো করছে, মানে বলতে চাইছে যে তুমি আর এগিয়েও না, যেখান দিয়ে এসছো সেখানেই চলে যাও, এরকম কিছু হয়তো বলতে চাইছে। তা উনি ওটাকে ইগনোর করে কন্টিনিউয়াসলি নদীতে আর কি যেতে যেতে ও কুকুরটা ছেড়ে চলে গেছে, আগিয়ে গেছে। এরপরে আসছে একটা দূরের জায়গায় দেখতে পাচ্ছি বেশ আগুন টাগুন জ্বলছে। উনি তখন খেয়াল পড়লো যে এখানে একটা শ্মশান ছিল, তো ওই শ্মশানই হয়তো। তা এবার আস্তে আস্তে শ্মশানের কাছে এসছে এবং আসার পর উনি খেয়াল করে যে সাতজন সাদা রঙের পোশাক পরা ভদ্রলোক ও ঠিক নদীর পাশে ওই চিতাটাকে প্রায় ঘিরে দাঁড়িয়ে রয়েছে। ওরা স্টিল, না কোনো আওয়াজ করছে না নড়াচড়া করছে, স্টিলভাবে দাঁড়িয়ে রয়েছে এবং তাদের মুখগুলো সব চিতার দিকেই ঘোরানো, ওই ব্যাক সাইডটাই দেখতে পাচ্ছে। এবং উনি যেন নিশ্চয়ই কোনো আত্মীয়কে দাহ কাজ করতেই নিয়ে এসেছে। তা আরেকটা অদ্ভুত জিনিস, যখনই উনি ওই শ্মশানের যে এরিয়াটায় ঢুকেছে নৌকা নিয়ে, ওই এরিয়াটা কিছুতেই যেন শেষ হচ্ছে না। উনি নাগর চালিয়েই যাচ্ছেন, নাগর বা যেটা বলে ওটা চালিয়ে যাচ্ছে কন্টিনিউয়াসলি। এতক্ষণ তো এসেছে, একটা টাইম পিরিয়ডের মধ্যে একটা সিন কেটে বেরিয়ে যাচ্ছে, বাট ওই যে শ্মশানের যে সিনটা উনি কিছুতেই যেন আর বেরোতে পারছে না, শ্মশানটাকে পেরোতে পারছে না। এবং যখন উনি পেরোতে পারছে না, অনেকক্ষণ ধরেই ট্রাই করে যাচ্ছে এবং চিতার দিকে ওনার তখন নজর যায়। চিতার দিকে যখন নজর যায় উনি দেখতে পায় যে একজন ভদ্রলোক যে চিতায় শুয়েছিল সে ভদ্রলোকের মুখটা উনি বেশ স্পষ্ট দেখতে পায়। আগুন চারিদিকে উঠলেও ওনার মুখটা যেন আগুন ধরেনি, এরকম একটা পজিশন। তা উনি ওটা দেখে বেশ কিছুক্ষণ পর আর কি শ্মশানটাকে উনি ক্রস করে এগিয়ে যান। তারপরে ওনার গ্রাম চলে আসে এবং এগিয়ে গিয়ে যখন নৌকাটা উনি বাঁধছেন তখন ওনার মাথার মধ্যে আরেকটা চিন্তা আসে। উনি যখন 3 বছর আগে এসেছিল, ওর বাড়ির লোকের মুখে শুনেছে ওই শ্মশানটা নাকি পরিত্যক্ত, মোটামুটি এখন আর কেউ ওই শ্মশানে কোনো মৃতদেহ পোড়ায় না। এবার উনি ক্যালকুলেট করে হয়তো কোনো মানে ধরো খারাপ কাউকে খুন বা জখম করে নিয়ে এসেছে, কেউ নেই, রাত্রের অন্ধকারে পুড়িয়ে দিয়ে চলে যাচ্ছে, এই কারণে হয়তো লোকজন এসে ওখানে রাত্রেবেলা পোড়াচ্ছে। আর ওই জন্যই অত অদ্ভুত ছিল লোকজনগুলো। তা উনি এবার ওনার রাস্তা ধরেছে, বাড়ির রাস্তার ওই ইয়ে থেকে, তোমার নৌকা যেখানে রাখে পাহাড় থেকে ধর 15 মিনিটের রাস্তা বাড়ি। তারপর উনি হাঁটছে, হঠাৎ ওনার মনে হচ্ছে যেন ওনার সাথে সাথে কেউ সেম গতিতে হেঁটে আসছে। ওনার গতি বাড়লে সেই পদক্ষেপও গতিও বাড়ছে। উনি 2-1বার পেছন ঘুরে দেখেছে, কাউকে দেখতে পায়নি। এরপর বাড়ি থেকে ধরো হাত 20 দূর ওদের উঠোনটার সামনে ও দেখতে পায় একজন কেউ দাঁড়িয়ে আছে। এবার হচ্ছে বাড়ির লোকই দাঁড়িয়ে আছে, এত দেরি হয়ে গেছে, এই কারণে উনি তাড়াহুড়ো করে এগিয়ে গিয়ে যেটা দেখে উনি অজ্ঞান হয়ে যায় সেটা হলো যেই ভদ্রলোককে ও শ্মশানে পুড়তে দেখেছে ওই ভদ্রলোকই ওদের বাড়ির গেটের সামনে দাঁড়িয়ে আছে। এই দৃশ্য দেখার পর উনি অজ্ঞান হয়ে যায়, উনি আর নিজেকে ধরে রাখতে পারেন না। তো মানে তারপরে বাড়ির লোক এসে আর কি ওনাকে ঘরে নিয়ে যায় এবং জানানো হয় যে প্রথম কথা ওই কবরস্থানের পাশ থেকে আসাটা একেবারে উচিত হয়নি, দ্বিতীয়ত ওই শ্মশানে সত্যিই কাউকে পোড়ানো হয় না, আর কোনো দিন হয়, মানে বেশ কিছু দিন হয়ে গেছে ওখানে পোড়ানোও হয় না। তো এই একটা অদ্ভুত এক্সপিরিয়েন্স স্যার আমাদের সাথে শেয়ার করেছিল, তাই তোমাদের সাথে প্রথম ঘটনা আমি শেয়ার করলাম। এইবার চলে আসবো দ্বিতীয় ঘটনায়। দ্বিতীয় ঘটনা শুরু করার আগে একটা কথা বলে দিই, অনেকেই কমেন্ট করো এগুলো মিথ্যা কথা, গাঁজাখড়ি কথা। তো অ্যাকচুয়ালি যেই মানুষগুলো ফিল করে ভয় তারাই এগুলো বুঝতে পারে, যারা ফিল করে না তাদের কাছে এটা মিথ্যা কথাই হতে পারে। তো একেবারে রিকোয়েস্ট হলো যাদের ভালো লাগে তারা শুনবে, যাদের ভালো লাগে না অবশ্যই তারা স্কিপ করে যেতে পারো। এবার আসছি দ্বিতীয় ঘটনা। এটা ঘটেছিল বেশ কিছু বছর আগে। আমার এই ঘটনাটা আমি শুনেছি, আমি আগেই বলেছি আমাদের পাশে একজন ভদ্রমহিলা থাকে
তারা সুন্দরবনের বাসিন্দা। তা ওনার মা বছর দুয়েক আগে এসেছিল আমাদের বাড়িতে। তো ওই ভদ্র বয়স্ক দিদার কাছে আমি শুনেছি একটা সময় ওদের এলাকায় ভীষণ বন্যা হয়। তখন ওরা ওই দিদারা প্রায় বয়স তখন ধরো 8 কি 7 বছর বয়স, এতটাই বন্যার স্রোত, জলের স্রোত এলাকায় ওদের ঢুকে গেছিলো জল, যে ওরা যখন জল ওরকম ঢুকছে মানে গরু টরু সবই তো বাঁধা ছিল, হুট করে জল বেড়ে গেছে। এবং গ্রামের দিকে যে চালের ঘর, ওরা কি করেছে ওদের ফ্যামিলির সবাই আর কি ওই চালের ঘরের মধ্যে মানে শুয়ে রয়েছে। পাশ থেকে যদি কোনো রিলেটিভ, ইনফ্যাক্ট ওনার পিসি আর কি ভেসে চলে যাচ্ছে, ওরা বাঁচাতেও পারেনি। ওনার একটা ছোট ছেলে ছিল মাস দুয়েকের, সেই ছেলেও ভেসে চলে গেছে, ওরা বাঁচাতে পারেনি। তাহলে বুঝতে পারছো কতটা ডিফিকাল্ট ওখানে সার্ভাইভ করা। সো যাই হোক, ওই দিদার কাছ থেকে আমি একটা ঘটনা শুনেছি। ওই রকম জল যখন হচ্ছিল সেই সময় একটা মানে জল ওই রকম স্রোত কমে যাওয়ার পর তো সঙ্গে সঙ্গে জল নেমে যায় না, ওই জল প্রায় মাস দুয়েক থাকে ওদের ওখানে। তো এবার গ্রামের দিকে তো সকলের অনেক বেশি বেশি জায়গা, তো কাছাকাছি বাড়ি নেই। বেশ ধরো এইখানে যদি একটা বাড়ি হয়, আমাকে 10 মিনিট হেঁটে আরেকটা বাড়ি পাওয়া যায়, এতটা দূরে এতটা বিঘা বড় জমি নিয়ে এক একজনের বাড়িঘর। তো ওই রকমই নদীর দিকে একজনের ভদ্রমহিলা আর একটা ভদ্রলোক থাকতেন, তাদের কোনো বাচ্চা কাচ্চা ছিল না। তো ওই ভদ্রলোক বিগত কিছুদিন ধরেই অসুস্থ ছিলেন ম্যালেরিয়া রোগে, এবং এত জল থাকায় ওদের আশেপাশে মানে চিকিৎসা সেইভাবে পৌঁছাতেও পারেনি। ইনফ্যাক্ট চিকিৎসা তো দূরের কথা, খাওয়া দাওয়াও ঠিকঠাক হচ্ছিল না। তো যাই হোক, ওই কারণে ভদ্রলোক আর কি একদিন এক্সপায়ার করে যায়। বাড়িতে ওনার স্ত্রী আর উনি আর কেউ তেমন ছিল না, আর চারিদিকে প্রায় 1 কোমর সমান জল, জলের মাঝখানে বাড়ি। আর ভদ্রলোক মারা যায় ঠিক সন্ধ্যাবেলা, এই 6:30-7টার সময় উনি মারা যায়। এবার ভদ্রমহিলা তো প্রথমে খুব ভেঙে পড়ে, অনেকক্ষণ যাবৎ কান্নাকাটি নিয়ে বিনিয়ে কান্নাকাটি করে। তারপর ভাবে এই মরার সাথেই আমাকে থাকতে হবে আজকে সারাটা রাত, কারণ অত রাত্রেবেলা কে আসবে। তখন না ফোন আছে না অন্য কিছু যে তুমি একটা ফোন করে দেবে যে আমার বাড়িতে একটা দুর্ঘটনা ঘটেছে বা কিছু, তো কিছুই করার নেই, মরা আগলেই ওনাকে সারাটা রাত বসে থাকতে হবে। তো বেশ ঘন্টাখানেক কান্নাকাটি করার পর মানুষ কি আস্তে আস্তে স্থপিত হয়ে যায় যে মেনে নিতে হবে, এটাই কঠোর বাস্তব। তো বেশ কিছুক্ষণ পর ওনার যখন একটু কান্নার রেশ কমেছে, একটা ছোট্ট লম্ফ জ্বালিয়ে উনি ঘরের মধ্যে ওনার হাজব্যান্ডের মৃতদেহ নিয়ে বসে আছেন। হঠাৎ উনি শুনতে পায় বাইরের দরজায় কেউ এসছে, নক করছে। এবার উনি তখন বলছে কে, বাইরে থেকে যে একটা পুরুষ একটা মহিলার গলা ভেসে আসছে, বলছে আমি তোমাদের পাশের বাড়ি, একটা নির্দিষ্ট নাম বলেছে যে ওই নামের আমরা ও মানে ধরো আমি তোমায় বলে দিচ্ছি, ধরো সুজাতা আর সুভাষ এসছে। তা বলছে আমি সুজাতা বৌদি, তোর দাদাকে সাথে করে নিয়ে এসেছি, কান্নাকাটি করছিলিস তা ওই জন্য এসেছি, কিছু কি হয়েছে? তখন ও বলছে, ও তো আর তখন কাঁদতে কাঁদতে গিয়ে দরজা খুলেছে, যে তখন বলছে তোমরা শুনতে পেলে? বলছে হ্যাঁ, তুই সেই সন্ধ্যা থেকে কেঁদে যাচ্ছিস, আমরা শুনতে পাবো না? তো বাচ্চাগুলোকে রেখেই আমরা এসেছি, চল কি হয়েছে? বলছে এরকম হাজব্যান্ড মারা গেছে, তো এখন তো নিয়ে যেতে পারবো না, তা কি করবো, ওর সাথে আমার সারাটা রাত কাটাতে হবে। তো বলছে ঠিক আছে, তাহলে দরজা টরজা বন্ধ করে দে, তোকে একা থাকতে হবে না, আমরা দুজনও থাকছি, তুই যা, অনেকক্ষণ কান্নাকাটি করেছিস, একটু জল টল খা, গিয়ে শো, আমরা দুজনে বসছি। এবার উনি অনেকক্ষণ কান্নাকাটি, আবার বেশ কিছুদিন ধরে ওনাকে সেবা টেবা করে, একটু শরীরটা উইক হয়ে পড়েছিল। তা উনি আর খাটে গিয়ে শোয়নি, ঠিক পাশে ওদের পাশের দেওয়ালে, মাটির দেওয়াল, ওখানে হেলান দিয়ে মানে ভাবছে স্বামীর কথা, চোখ দিয়ে অনবরত জল বেরোচ্ছে। আর ওরা যেই সুজাতা আর সুভাষ যে দুজন এসছে দাদা বৌদি, ওরা কি করেছে, মরাটার মানে ওনার স্বামীর মৃতদেহ এরকম দুজন দু সাইডে বসেছে, ঠিক আছে, বসে আছে। এবার বেশ কিছুক্ষণ পর ওনার না তন্দ্রা লেগে গেছে, ভদ্রমহিলার যে যার আর কি হাজব্যান্ড এক্সপায়ার করেছে, ওনার তন্দ্রা লেগেছে, একজন ঘুমিয়েও পড়েছে এরকম করে। তো তখন ওরা সেটা লক্ষ্য করেছো, দাদা বৌদি বলছে তোর যখন ঘুম পাচ্ছে তুই এক কাজ কর, তুই বিছানায় গিয়ে শো, এখনও তো ভোর হতে অনেকটা সময় বাকি, ভোর না হলে তোকে নিয়ে যাওয়া যাবে না, তুই শো, আমরা জেগে আছি।
আর শোয়ার আগে ল্যাম্পটা বন্ধ করে শুস। ও বলছে না না, ল্যাম্পও বন্ধ করে শোবো, বাড়ির ঘরের ভিতরে একটা মরা নিয়ে তোমরা বসে থাকবে, না না তা হয় না। তো যা হাজারই না বারণ করা সত্ত্বেও মানে এরপর এতক্ষণ রিকোয়েস্ট করছিল, এরপর না কেমন জোর করতে শুরু করে দিয়েছে, না না তোকে শুতেই হবে, ল্যাম্পও বন্ধ করতে হবে, এরকম করছে। এবার উনি বাধ্য হয়ে মানে ওর ল্যাম্পও বন্ধ করেনি, ওরা নিজেরাই ফুটো দিয়ে নিভিয়ে দিয়েছে, ওকে খাটের মধ্যে শুয়ে দিয়েছে। এবার শুলে তো আর ঘুম আসে না, ঘরের ভিতরে মরা নিয়ে আপনজন ছেড়ে চলে গেছে, ঘুম আসে নাকি কখনো। এবার উনি মানে এপাশ ওপাশ করছে। কিছুক্ষণ পর পুরো ঘরটা কিন্তু অন্ধকার, আর গ্রামের দিকে মানে তুমি বুঝতে পারছো বাইরেটাও ওই রকমই অন্ধকার, বাইরের থেকে বোধহয় ঘরের বেশি অন্ধকার, আর চারিদিকে জল, আশেপাশে কোনো জনমানব নেই। ওই দাদা বৌদি মরার পাশে বসে আছে আর ভদ্রমহিলা খাটে শুয়ে রয়েছে। হঠাৎ করে ওনার কানে ভেসে আসে বেশ যেন একটা মট করে আওয়াজ হচ্ছে, কখনো কিছু চিবালে চুইনগাম টাইপের অনেকক্ষণ ধরে চিবিয়ে চিবিয়ে যদি আমরা এই যে আওয়াজটা, শীতকালে দেখবে পাখা টাকা বন্ধ থাকলে যখন একসাথে সবাই মিলে বসে খাচ্ছ এখন একটা আওয়াজ হয়, বোঝাই যায় যে সে চিবাচ্ছে কিছু জিনিস। তো ওই রকম একটা আওয়াজ কন্টিনিউয়াসলি হচ্ছে, ধীরে ধীরে আওয়াজটা বাড়ছে, মানে মনে হচ্ছে যেন গালে আরও বেশি বেশি করে কিছু ঢুকাচ্ছে, একসঙ্গে আম করে খাচ্ছে। এবার উনি বুঝতে পেরেছে যে ঘরে যারা এসেছে তারা ওর জেনুইন দাদা বৌদি নয়, অন্য কেউ, এবং ওরা বসে বসে কিছু একটা গণ্ডগোল পাকিয়েছে। এবার উনি ভাবছে আমি যদি উঠে বসি তবু আমার বিপদ, আর আমি যদি এরকমভাবে চুপচাপ শুয়ে থাকি তবুও আমার বিপদ। তা উনি ওই রকম জিনিসটা বেশ কিছুক্ষণ চলেছে। তার মানে জানেন আমি এখানে থাকলে আমাকে মরতেই হবে, কিছু করার নেই। এবার উনি তখন উঠে বসেছে, উঠে বলছে শোনো না, আমার না খুব জোরে ওয়াশরুমে যেতে হবে, বাথরুমের ডাক এসেছে, আমি একটু বাইরে যাব। বলছে না না এখন রাত্রিবেলা কোথায় বাথরুমে যাবে, যেতে হবে না, সকালবেলা যাবে। বলছে না না আমার হয়েই যাবে ঘরের মধ্যে, তোমরা বসো না, আমি যাই গিয়ে বাথরুমে গিয়ে আসছি বলে উনি জোরজার করে এক দৌড়ে দরজাটা খুলে বাইরে গিয়ে দরজাটা বন্ধ করে দিয়েছে। দিয়ে ওই এক কোমর জলে যা হোক করে এগিয়ে গিয়ে চিৎকার করে করে সকলকে ডাকতে ডাকতে এগিয়ে গেছে। গিয়ে ওই যার যেই বাড়ির লোকগুলো এই বাড়িতে আসার কথা তারাই দেখতে পাচ্ছে ঘর থেকে দরজা খুলে বেরিয়ে এসে বলছে কি হয়েছে, এরকম চিৎকার করে কি হয়েছে। তখন ও সবটা ওখানে বলার পর ওরা সকলে মিলে গ্রামের সবাই মশাল টশাল হাতে করে নিয়ে যেতে যেতে প্রায় তখন তোমার সূর্যের আলো উঠতে শুরু করেছে, ফর্সা হয়ে গেছে আকাশ, মানে ও জল নিয়ে যখন ওখানে পৌঁছালো দেখতে পাচ্ছে যে ওই যে ওনার যে হাজব্যান্ডের শুধু মাথাটা আর পা বা হাতের যেই কবজি, পায়ের যেই ইয়েটা গোড়ালি থেকে পড়ে রয়েছে, বাকি কোনো কিছু নেই। কেউ যেন খাবলে খাবলে খেয়ে নাড়ি ভুড়ি ওগুলো খেয়ে দিয়ে চলে গেছে। জাস্ট ইমাজিন করতে পারো জিনিসটা কি ছিল, ঘরের ভিতরে ঢুকেছিল, বাই চান্স যদি উনি না বেরোতো ওনাকেও হয়তো ওইভাবে খেত। তো যাই হোক এই গল্পটা শুনে বিশ্বাস করো আমি যখন শুনেছি আমার না গায়ের লোম খাড়া দিয়েছে, যে ঘরের ভিতরে একটা মৃতদেহ এবং সেই মৃতদেহকে খাওয়ার জন্য বাইরে থেকে কেউ এসেছে। তো এই ছিল আমার সেকেন্ড গল্পটা কেমন লাগলো এটা কিন্তু জানাবে, কারণ এইটা আমার কাছে খুব ভয় লেগেছে পার্সোনালি, তোমাদের কেমন লাগলো শুনতে চাই। এবার চলো শেষ গল্পে যাওয়া যাক। শেষ গল্পটা হচ্ছে সুন্দরবনের বেশ কিছু মানুষের জীবিকা, আগেই বলেছি কাঁকড়া ধরা। তা এই কাঁকড়া ধরা একটা গ্রুপের সাথে একটা অদ্ভুত ঘটনা ঘটেছিল, সেটাই আমি তোমাদেরকে বলবো। এই কাঁকড়া ধরা গ্রুপে প্রায় তোমার 7জন মতো লোক ছিল। তা ওরা বিশেষ করে পূর্ণিমা অমাবস্যা এগুলো দেখে আর কি যেত, এবং ওদের কাছে ভীষণ রকম বিশ্বাস, ওরা বনবিবিতে বিশ্বাস করে, ওরা বিভিন্ন মন্ত্রে বিশ্বাস করে যে সেগুলো দিয়ে নাকি দেহ যদি বন্ধন করে তুমি যাও মানে জঙ্গলে, তাহলে তোমার মানে সেই রকম কিছু বিপদ হবে না।
তো ওরা ওরা এইগুলোতে ভীষণ বিশ্বাস করতো। আর এই কাঁকড়া ধরার টিমের মধ্যে প্রত্যেকটা দলের মধ্যে থাকতো একজন করে সেই গুণী, যে এই সমস্ত মন্ত্রতন্ত্রগুলো খুব ভালো জানতেন, এবং সকলের দেহ বন্ধন করে তারপরেই ওরা বাগানে যে এই মানে জঙ্গলে যেতেন, যাতে কুমির বা বাঘের হাতে ওদের অঘরে মরতে না হয়। এবং যখন ওরা একসাথেই যেতেন এবং একসাথেই রিটার্ন আসতেন। তো যাই হোক, ওই ভদ্রলোক দের একটা টিম ছিল, ওরা সকলে মিলে ওখানে যায়। ওর মধ্যে যেদিন যাওয়ার আর কি ডেট পড়ে, সেদিন সুকান্ত বলে একজন লোক ছিল, তার না ভীষণ রকম শরীর খারাপ ছিল, কিন্তু তবুও ওদের ওই মাসে দুবার কি একবার যাওয়া, ওইটা দিয়ে সারাটা মাস চালানো, তো কামাই ওরা করতে পারবে না কোনো কারণে। তো যাই হোক, উনি ওই শরীর অসুস্থতা নিয়েই কাঁকড়া ধরতে যায়, এবং ঘন্টা দুয়েক পর না ওনার শরীর আরও উইক হয়ে পড়ে। তো উনি তখন বলে আমি না রিটার্ন চলে যাচ্ছি। তো ওই ভদ্রলোক বলে না, এইভাবে তুই রিটার্ন যেতে পারবি না, কারণ যেই রাস্তা দিয়ে যাবি সেই রাস্তাটা অতটা সেফ না, একটু অপেক্ষা কর, একসাথে যাব। তা উনি ঘন্টাখানেক অপেক্ষা করার পরও যখন দেখছেন না ওদের কাজ হয়নি, ওদের এখনও কাঁকড়া ধরা বাকি আছে, উনি কী করেছে, কাউকে কিছু না বলে নিজেই বাড়ির দিকে রওনা দিয়েছে। এবার ওদের এইগুলো করে রাত্রেবেলা বোধহয় ফেরে, হ্যাঁ রাত্রেবেলায় ফেরে। রাত্রেবেলা যখন ফিরেছে, এবার ওরা ওরা না সরি, একটা জিনিস বলতে ভুলে গেলাম, উনি কাউকে না বলেই যখন বাড়ির দিকে রওনা দিয়েছে, বেশ কিছুক্ষণ পর ওদের খেয়াল পড়েছে যে কী হলো, সেই সুকান্ত কোথায় গেল। তো তখন ওরা বলে তাহলে নিঘাত হয়তো বাড়ির দিকে গেছে। তা ওদের কাজবাজ হয়ে যাওয়ার পর সবার প্রথমে যে গুণিন গোছের ভদ্রলোক ছিলেন, উনি ওই সুকান্তর বাড়িতেই গেছে, যে গিয়ে যে ঠিকঠাকভাবে পৌঁছালো কিনা, যেহেতু ওকে বারণ করা হয়েছিল, অলরেডি শরীর খারাপ। তো ওর বউকে গিয়ে বলছে কি ছেলে বাড়ি ফিরেছে। বউ তো জানে আকাশ থেকে ওরা ফিরবে, মানে তোমার সাথে গেছিলো, তোমার সাথে ফিরবে, একা একা কী করে ফিরবো, কোনো দিন তো ফেরে না। উনি তখন বললো যে না, ওর এরকম শরীর খারাপ ছিল, উনি মানে ওখানে থাকতে পারছিল না, এতটাই শরীর খারাপ করছিল, তো ও একা একাই বাড়ি ফিরেছে। এইবার এদের কাছে কথা, তাহলে গেল কোথায়, বাড়িতে তো আসেনি। এবার বলছে যে চলো খুঁজি, নিশ্চয়ই কোথাও গেছে। এবার ওই যারা টিমে ছিল আর কি, সকলে মিলেই খুঁজলো চারিদিকে, মোটামুটি যতটা খোঁজা যায় খুঁজলো, কিন্তু জঙ্গলে আর কেউ যায়নি, যেতে চায়নি। এবার সকলে নিজেদের বাড়িতে চলে গেছে, পরদিন খোঁজা হবে। কিন্তু ওনার যে ওয়াইফ ছিল, সে তো আর মানতে পারে না যে হাজব্যান্ড এই যে সুন্দরবনের মতো জঙ্গলে সারা রাত কী করে থাকবে। তো উনি মানে উনি শুধু ভদ্র যে মহিলা ছিল, ওই ভদ্রমহিলাও কিন্তু একটা সময় ওরকম কাঁকড়া ধরতে যেত। তা উনি নিয়মকানুন টুকটাক জানে, তা উনি আর দেরি না করে বাচ্চা কাচ্চা রেখে দিয়ে, শাশুড়ি শ্বশুরের কাছে রেখে দিয়ে, উনি ওই রাত্রেবেলায় বেরিয়ে পড়েছে হাজব্যান্ডকে খোঁজার উদ্দেশ্যে। বেশ কিছুটা যাওয়ার পর একটা বড় আমবাগান পড়ে, এবং আমবাগানের ওখানে গিয়ে খুঁজছে খুঁজছে, কোথাও দেখতে পাচ্ছে না, কুপি হাতে করে নিয়ে গেছে। এবার একটা জায়গায় দেখছে একটা ভদ্রলোক, একজন কেউ দাঁড়িয়ে আছে। এবার অন্ধকারের মধ্যে তো বোঝা যাচ্ছে না অবয়ব। উনি ভেবেছে যে আমার বর সুকান্তই হয়তো দাঁড়িয়ে আছে। ও ডাকছে, কি গো তুমি ওখানে দাঁড়িয়ে আছো কেন, চলে আসো চলে আসো, যাই কোথাও বাঘটাক যদি চলে আসে, এরকম একটা ভয় পাচ্ছে। ভদ্রলোকে যত ডাকছে কিছুতেই আর কি শুনছেও না, এবং ইনি যত ভদ্রলোকের কাছে এগিয়ে যেতে যাচ্ছে, রাস্তা যেন কিছুতে শেষ হচ্ছে না। এরকমভাবে যাওয়ার পর যখন হাত দুয়েক বাকি, এসে দাঁড়িয়ে মানে হাঁপিয়ে গেছে, কন্টিনিউয়াসলি উনি হেঁটে যাচ্ছে, কিন্তু তবুও ওনার কাছে আর কি পৌঁছাতে পারছে না। তো যখন এসে সামনে দাঁড়ালো, পিছন মানে অন্যদিকেই মুখ করে বলছে, আচ্ছা তুমি বাড়ি চলে যাও, তুমি আমাকে নিয়ে আমাকে দেখে তুমি যেতে পারবে না, তুমি বাড়ি চলে যাও, কালকে সকালে সব খবর পাবে। বলছে হ্যাঁ তোমাকে নিতে এসেছি, বাড়ি চলে যাও মানে, না না চলো, কোথাও কী হবে, চলো চলো, এরকম করছে। করার পর একটা সময় পর ওই ভদ্রলোক থেকে সামনে টান ঘুরেছে, দেখতে পাচ্ছে ওনার বিভৎস একটা রূপ, ওনার হাজব্যান্ডই, কিন্তু ওনার হাজব্যান্ডের সুস্থ রূপ না। ওনার এইখান থেকে গলার এখান থেকে খাবলে মাংস কেউ খুবলে নিয়েছে, চোখটা একটা কোঠর থেকে বাইরে আর একটা
নেই, পুরো পুরো অন্ধকার, আর মুখ টুক আঁচড়ানো, আর মাথার চুল এলোখেলো, একটা গামছা পরে উনি দাঁড়িয়ে রয়েছে। ওই দৃশ্য দেখার পর ওনার স্ত্রী আর নিজেকে কন্ট্রোল করতে পারেনি, এক দৌড়ে বাড়ি এসে অজ্ঞান হয়ে গেছে। পরদিন সকালে জিজ্ঞাসা করা হয়েছে কি হলো না হলো, তো তখন উনি এই কথাগুলো সকলকে জানালে আবারও গ্রামের সবাই মিলে ওই একই রাস্তায়, যেই রাস্তায় ও দেখতে পেয়েছিল সেখানে যায় এবং দেখতে পায় যে ওনার হাজব্যান্ডেরই মৃতদেহ পড়ে আছে কিছুতে, বা কারা হয়তো ওনাকে খেয়েছে, হয়তো কোনো পশুই হবে। এবং তার ওরকম সেমই চোখ একটা কোঠরে নেই, যেন কেউ চিমটা দিয়ে তুলে নিয়েছে, একটা চোখ অর্ধেক বেরিয়ে আছে, সারা গায়ে ক্ষতর চিহ্ন, কোথাও কোথাও খুবলে খুবলে মাংস খেয়ে নেওয়া। তো যাই হোক, এইখানে ঘটনাটা শেষ হলো, হয়তো ভালো হতো। এরপর ওই রাস্তাটা দিয়ে যে কোনো লোক গেলে ওই সুকান্তর প্রেতাত্মা নাকি বলবে আমায় ঘরে নিয়ে চলো, আমার বউ বাচ্চা বসে আছে। একা তো কেউ যেতেও পারে না, ইনফ্যাক্ট কেউ যদি 2-3জনও যায় তখনও রাত্রিবেলা করে ওরকম আওয়াজ শুনতে পায়। তো এবার ওরা কী করলো, রাত্রেবেলা যাওয়াটা অ্যাভয়েড করলো। এরপরে যখন রাত্রেবেলা যাওয়া অ্যাভয়েড করলো, দিনের বেলা দুপুরবেলা যদি কেউ ওই রাস্তা দিয়ে যেত, সেম উনি কাকতি মিনতি করতো আমাকে সাথে নিয়ে চলো, আমি বাড়ি যাব। তা এরকম নাকি এখনও ইনফ্যাক্ট নাকি এরকমই চলে আসছে ওই এলাকায়। যারা থাকে তারা জানে, তো এক্স্যাক্ট এই জন্য এলাকাটা আমি বললাম না। তো এই ছিল আমার ব্যাক টু ব্যাক 3টে স্টোরি। কোন স্টোরিটা বেশি ভালো লাগলো সেটা কিন্তু আমাকে অবশ্যই জানাবে, আর যদি ভালো লেগে থাকে একটা লাইক, একটা মিষ্টি কমেন্ট করে দিও। আর যারা প্রথমবার শুনলে, এরকম ঘটনা কিন্তু বহুবার আসে। আর একটা ইম্পর্টেন্ট ঘোষণা, পরের বারের যে স্টোরিটা আসবে সেটার জন্য কিন্তু তৈরি থেকো, সেটা সত্যিই কিন্তু ভীষণ ভয়ের হতে চলেছে, আগের থেকে ওয়ার্ন করে দিলাম। তো যাই হোক, কথা বাড়াবো না, আজকের মতো বিদায় জানাই। দেখা হচ্ছে পরবর্তী গল্পটা কিন্তু খুব ভালো এবং ভয়ের হতে চলেছে। আর আজকের গল্প, আজকের এপিসোড কেমন লাগলো আমাকে জানাতে ভুলবে না। ভালো লাগলে লাইক করবে, সাবস্ক্রাইব করবে, পাশে থাকবে। ধন্যবাদ।